বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভরসা রপ্তানি বাণিজ্য। তবে একক খাত নির্ভরতা এবং বৈশ্বিক বাজারের প্রতিযোগিতা এই খাতের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠছে, এক খাতের উপর ভর করে এগিয়েছে রপ্তানি বাজার, কিন্তু ভবিষ্যতের জন্য কি যথেষ্ট বৈচিত্র্য তৈরি করতে পেরেছে? সুপ্রিয় দর্শক, রপ্তানি বাজারের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আজ আলোচনা করব। আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন অর্থ ও বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের আলোচনাটি এগিয়ে নিতে একজন সম্মানীয় অতিথি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচিত হব তার সাথে। আমার সাথে রয়েছেন হুমায়ুন রশিদ, সাবেক প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে, আজকের আলোচনায়। আমি একটু আগেই বলছিলাম যে আমাদের রপ্তানি বাজার আসলে অনেকটা এক খাতের উপর ভর করে এগিয়েছে। এই বিষয়টা যদি এইভাবে আপনার কাছে তুলে ধরি যে বাংলাদেশে বর্তমানে বছরে প্রায় $56 বিলিয়ন বেশি রপ্তানি আয় করছে, যার মধ্যে প্রায় 84 থেকে 85% আসে তৈরি পোশাক খাত থেকে, অর্থাৎ আরএমজি থেকে। পোশাক খাতের বাইরে যদি আমরা একটু চিন্তা করি, কৃষি খাত, আইটি, ফার্মাসিউটিক্যালস, চামড়াজাত, এই জায়গাগুলোতে কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে, কিন্তু এই দিক থেকে আমরা এতটা পিছিয়ে কেন? আপনি যদি অতীতে দেখেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের দেশে কিন্তু প্রাইভেট সেক্টরই যা করেছে, ইনোভেশন বলেন, রপ্তানি বাড়ানো বলেন, কিংবা কর্মসংস্থান যদি বলেন, সব কিছুতে প্রাইভেট সেক্টরেরই অবদান। প্রাইভেট সেক্টর এই ক্ষেত্রে একটা খুব ভালো অবদান রেখেছে। এটা আরো বাড়ানো যেত। কেন $100 বিলিয়ন না? $100 বিলিয়ন যদি করতে হয় তাহলে কি করতে হবে? এই $100 বিলিয়ন যদি আমি বাজার, আন্তর্জাতিক বাজার কিন্তু অনেক বড়, আমরা ওই জায়গাটাতে যেতে পারি নাই। আমাদের পণ্য, এক নম্বর হচ্ছে পণ্য, আরেকটা হচ্ছে প্রসেস। আমাদের কাছে পণ্য যখন আছে সেটার প্রসেস নাই, আর প্রসেস যেটা জানি আমরা সেটার পণ্য নাই। যেমন ধরেন, আমরা ম্যানমেড ফাইবার আমরা করতে পারি না, কিন্তু এর গার্মেন্টস করি, ফলে আমাদেরকে ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্সি আছে। আমরা কটনের উপরে আমরা এর অতীতেই আমরা গড়ে উঠেছি, আমাদের সক্ষমতা বেড়েছে, আমরা এক্সপোর্ট করছি, আমরা ইউরোপ আমেরিকা মার্কেট ছাড়িয়ে অন্যান্য বাজারেও যাচ্ছি। আমরা কিন্তু বাজারও সম্প্রসারণ করতে পারি নাই। বিশেষ করে ধরেন, আমরা ভারত একটা বড় বাজার, যেখানে আমরা যেতে পারতাম, পারি নাই, সেভাবে যেতে পারি নাই। কারণ এখানে হচ্ছে আমাদের এখানে রাজনৈতিক কমিটমেন্টের প্রয়োজন আছে। এক, আমাদের ক্রস বর্ডার ফ্যাসিলিটিস এবং পোর্ট হ্যান্ডেলিং, এক্সপোর্ট এবং লজিস্টিক্স এবং অন্যান্য জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার ছিল। এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা হয়নি ওইভাবে। আবার অন্যান্য খাতে রপ্তানি বাজারটি যদি বিস্তৃত করতে হয়, তবে কি আপনি এইমাত্র যে পয়েন্টগুলো বলছিলেন সেটিই বড় চ্যালেঞ্জ? অন্যান্য খাতে আমরা খুব ভাবে নির্ভর হচ্ছে আরএমজি খাতের উপরে রপ্তানি বাজারের ক্ষেত্রে। আপনি কিন্তু এক্স্যাক্টলি মানে জায়গায় সঠিক প্রশ্নটা করেছেন। আপনি যে প্রশ্নটা করেছেন, কেন আরএমজি ছাড়া কেন আমরা বিওপিতে যেতে পারছি না, বিজনেস আউটসোর্স প্রসেসিং যেগুলো আছে সেসব জায়গায় আমরা যদি যেতে পারি বিপিওতে, তাহলে কিন্তু আমাদের একটা বড় জায়গা আছে যেখানে আমরা ইনকাম করতে পারি। এক, দুই নম্বর হচ্ছে আমাদের যে ইনোভেশনসটা অত্যন্ত পিছিয়ে আছে। আমরা খুব ট্র্যাডিশনাল, আগে চামড়া, চা এবং পাট জাতীয় পণ্য করতাম। আজকে ওই জায়গাটাতে সাবস্টিটিউশন হিসাবে আরএমজি এসছে। তাহলে অন্যান্য নতুন ইনোভেটিভ প্রোডাক্ট আসেনি কেন? আজকেও আপনি জানেন যে ঢাকা চেম্বারে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, যেটা হচ্ছে স্টাফ টয়স কেন বাংলাদেশ তৈরি হতে পারে না। আপনার ম্যাচ বক্স কার, যেটা বাচ্চারা খেলে, এগুলা কেন হতে পারবে না? কনজিউমেবলস এবং ডিউরেবল গুডস, নন ডিউরেবল গুডস, ফার্নিচার কেন হতে পারবে না? হওয়ার সুযোগ আছে, কিন্তু আমরা ওইভাবে আমাদের যে ব্যবসায়িক চিন্তাভাবনা, ইনোভেশনসগুলোকে অ্যাড্রেস করি নাই বলে আমরা কিন্তু এই 50 থেকে 60-এর ঘরে ভিতরে আমরা টাগ অফ ওয়ার করছি। আমরা যদি $100 বিলিয়ন যেতে চাই, তাহলে আমাদেরকে ডাইভার্সিফাই করতে হবে, ভ্যালু অ্যাড করতে হবে, ইনোভেশন করতে হবে। গার্মেন্টসেই আমি যদি বলি, শুধু আমরা সেলাই করছি, আমরা কিন্তু এর ডিজাইন সেক্টরে নাই, ইনোভেশনসে নাই। এআই বেসড যে ইনোভেশন হতে পারে, যে ডিজাইন হতে পারে, এই জায়গাগুলোকে আমরা যদি অ্যাড্রেস করতে পারি, তাহলে আমাদের এডুকেশন সিস্টেমকে আবার চেঞ্জ করতে হবে। আমরা এআই বেসড এডুকেশন কতটুকু অ্যাড্রেস করছি? সামনে আমাদের ডিজাইনগুলো আমাদেরকে কন্ট্রিবিউট করতে পারে, ভ্যালু অ্যাড করতে পারে, ডাইভার্সিফাই করতে পারে। চামড়া শিল্পেও সেম। ফলে আমাদের এডুকেশন সিস্টেমে হাত দিতে হবে।
আর রপ্তানিকে যদি আমরা আরো সুন্দরভাবে অ্যাট্রাক্ট করতে চাই, আমদানি যারা করেন তারা দেখতে চান সেই দেশের ইনফ্রাস্ট্রাকচার কেমন, পোর্ট ফ্যাসিলিটিস কেমন, হ্যান্ডলিং এবং কাস্টমস কেমন, আপনার অন্যান্য কত টাইম আমরা কনজিউম করি, এই জিনিসটা কিন্তু তারা দেখে। এটার উপর কস্ট অফ ডুইং বিজনেস রিলেটেড। আজকে পর্যন্ত আমরা কিন্তু এই যে এনবিআরটাকে ঠিক করতে পারিনি। আজকে পর্যন্ত আমরা প্রতিটা দিন এনবিআর নিয়ে স্ট্রাগল করি। কেন আমরা একই টেবিলে একই চেয়ারে বসে সিদ্ধান্তগুলো নিতে পারি না? সে সিদ্ধান্ত নিলে কেন ইমপ্লিমেন্টেড হচ্ছে না? পোর্টে কেন এত সময় লাগবে? আজকে 100 বছরের পুরনো পোর্ট, এই 100 বছরের পুরনো পোর্টে আপনার লজিস্টিক্স আজকের যে দরকার এবং আগামী $100 বিলিয়ন জন্য যে পরিমাণ দরকার হবে, আমি কি অ্যাড্রেস করতে পেরেছি? পারিনি। এই জায়গাগুলোকে আমাদেরকে একটা ম্যাসিভ স্কেলে একটা পরিকল্পনার আন্ডারে যেতে হবে। পলিসি রিফরমেশনস ম্যান্ডেটরি হয়ে গেছে আজকে। এই পলিসি রিফরমেশনস যদি না হয়, আমরা যদি হিউম্যান কন্ট্যাক্টে যে এখনো ডকুমেন্টেশন যদি করতে হয়, অনলাইনে যদি না করতে পারি, তাহলে কিন্তু কেউ এই রপ্তানি করার জন্য উৎসাহিত হবে না। আর আমদানি কারক যেসব দেশ আছে তারাও কিন্তু দেখবে কস্ট অফ ডুইং বিজনেস বাংলাদেশে বেশি, টাইম কনজিউমিং বেশি, ফলে অন্যান্য অল্টারনেটিভ সোর্স ভিয়েতনাম থেকে তারা নেওয়ার চেষ্টা করবে, কম্বোডিয়া থেকে তারা নেওয়ার চেষ্টা করবে, ইন্দোনেশিয়া থেকে তারা নেওয়ার চেষ্টা করবে, চায়না থেকে তো নেবেই, পরবর্তীতে ভারত থেকেও নেবে। ফলে আমাদেরকে কিন্তু অন্যান্য দেশের মতন কম্পিটিটিভ হতে হবে, এফিশিয়েন্ট হতে হবে। জনাব রশিদ, আপনি কম্পিটিটিভের কথা বলছিলেন। বিশ্ববাজারের প্রতিযোগিতা দিন দিন বাড়ছে, আমরা কি তার জন্য প্রস্তুত? আমি যদি অন্য একটি বিষয় নিয়ে বলি যে আমরা খুব শীঘ্রই এলডিসি থেকে উত্তরের আমাদের সুপারিশ এসেছে এবং আমরা 2026 সালে সেটি কার্যকর হবে। এলডিসি থেকে আমরা উত্তরিত হব, তখন কিন্তু আমাদের প্রতিযোগিতা আরো বেড়ে যাবে। আমরা কি সেই প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা করতে আমরা প্রস্তুত কিনা? মোটা দাগে আমার মনে হয় না। এটাকে হ্যাঁ করতে হলে আমাদেরকে আরো অনেক এফিশিয়েন্ট হতে হবে। আমরা তো যথেষ্ট সময় পেয়েছি, 2018 সালে কিন্তু আমরা এলডিসি গ্রাজুয়েশন পেয়েছি। আমাদেরকে এফিশিয়েন্ট হতে হবে, যেটা আমরা চান্স মিস করেছি কোভিডের জন্য, ইন্টারন্যাশনাল গ্লোবাল সাপ্লাই চেইনের যে চ্যালেঞ্জগুলো গেছে ওটার জন্য, এনার্জি প্রাইসিং এর জন্য যে চেইন এফেক্ট এসছে বাংলাদেশে, সারা বিশ্বে, এই প্রত্যেকটা জায়গা আমাদেরকে পিছিয়ে দিয়েছে। আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার নাই বললেই হবে। কেন? আপনি ভিয়েতনামের সাথে কম্পেয়ার করেন, আপনি চায়নার সাথে কম্পেয়ার করেন, ইভেন আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কম্পেয়ার করেন, শ্রীলঙ্কার সাথে কম্পেয়ার করেন, আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আছে। যেখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, রাস্তা ভাঙা, নদী আছে, বন্দর নাই, আপনার বিদ্যুৎ আছে, বিদ্যুৎ লাইন আছে, বিদ্যুৎ নাই, গ্যাস পাইপ লাইন আছে, গ্যাস নাই। এই যে নাই, এটা যারা বসেন ওই চেয়ারে ওনারা কিন্তু বোঝেন না। যারা ওই চেয়ারের সামনের চেয়ারে বসেন, ক্রেতা হিসাবে, ভোক্তা হিসাবে, আমরা কিন্তু সাফারার। আমরা কিন্তু প্রতিদিন সাফার করছি। এই সাফার থেকে যদি বেরোতে পারি, তাহলে কিন্তু আমাদের বিজনেস ডাইভার্সিফিকেশন বাড়বে এবং আমরা এলডিসি গ্রাজুয়েশনটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবো। আমরা কিন্তু আপনি কি তাহলে বলতে চাচ্ছেন আমরা যদি এলডিসি থেকে উত্তরণের পর বিশ্ববাজারে টিকে থাকা বা সার্ভাইভ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে? আমার কাছে মনে হয় আমাদের যে এক্সপোর্ট আর্নিং কমে যাবে। কারণ হচ্ছে এলডিসি গ্রাজুয়েট করলে আমাদের এক নম্বর হচ্ছে অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। বিশেষ করে ধরেন লেবার ল, অ্যাক্সেস টু লোন, এই জায়গাগুলোকে অ্যাক্সেস টু লোন যে আমাদের হবে, তখন কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। আমরা আন্তর্জাতিক বাজারে যখনই আমরা লোন করতে যাব, তখনই কিন্তু আমাদের কস্ট আমরা ওই কস্টে পারবো না। এক। 2 নম্বর হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন কিন্তু আমাদের হাতে যদি সময় আমরা নিতে পারি, তাহলে আমাদের দেশে বিশেষ করে ওষুধ শিল্পের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। 2 নম্বর হচ্ছে আমাদের ডিউটি চলে আসবে গার্মেন্টস এক্সপোর্টের উপরে, ফলে আমাদের এক্সপোর্টটা ডিসকারেজড হবে অনেকটা। ওই যে আমদানিকারক দেশ, সে দেখবে তার ল্যান্ডেড কস্ট কত, তার ল্যান্ডেড কস্ট যদি বেড়ে যায়, তাহলে কিন্তু সে অল্টারনেটিভ সোর্সে যাবে। আমরা এই বিষয়টা নিয়ে আপনার কাছে আবার আসবো, একটা বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।
প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা আমাদের আলোচনায় ফিরবো। হুমায়ুন রশিদ, আপনার কাছে আবার আসতে চাই। একটু আগে আমরা এলডিসি কথা বলছিলাম। আমি যদি অন্য একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের আইসিটি খাত। সেটিতে দেখা যায় 2025 সালের মধ্যে $5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আসলে কি ধরনের পদক্ষেপ জরুরি বলে আপনি মনে করেন, বা আদৌ কি বাস্তবায়ন সম্ভব? অনেক কিছু আছে বাস্তবায়ন সম্ভব। আপনার সেক্টরাল পার্টনার নিয়ে কাজ করতে হবে, প্রাইভেট সেক্টরকে অনেক বেশি প্রায়োরিটাইজ করতে হবে, আর সরকার সাপোর্ট দিবে পলিসিতে। আমাদের ইন্টারনেট কিন্তু আরও ফাস্ট করার জন্য সরকার এখন স্টারলিংক ব্যবহারের জন্য যে প্রচেষ্টা নিচ্ছেন, এটা মহতি উদ্যোগ, এটা ভালো আমার কাছে মনে হয়। কারণ আমাদের এখন ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি দরকার, এক রিলায়েবল কানেক্টিভিটি দরকার, দুই আমাদের ডেটা লস করার মতন কোনো অবকাশ নাই। সব কিছু মিলে যে আমাদের সামনে এআই এর যে চ্যালেঞ্জ আসছে, এই এআই এর চ্যালেঞ্জটাকে আমাদেরকে একাডেমিক্যালি নিয়ে আসতে হবে, শিক্ষার মাধ্যমে নিয়ে আসতে হবে। আমরা যে পুঁথিগত পড়াশোনা করছি, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এবং স্কুলে, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি যদি দেখেন এক্সাম্পল হিসাবে, চায়নাতে স্কুলে বাচ্চাদেরকে এআই পড়ানো হচ্ছে। তো যদি ওরা এখন থেকেই বাচ্চাদের স্কুল থেকে তাদেরকে এর উপরে তাদের পড়াশোনা যদি দেখায় এবং ইনফ্লুয়েন্স করে, তাহলে হয় কি সুবিধা, আমাদের দেশের বাচ্চারা আগামীতে যে আসবেন, তাদের যে জগৎ হবে এই জগৎ, এই জগতে তারা কন্ট্রিবিউট করতে পারবে এবং তাদের জন্য জব মার্কেট বেটার হবে, দেশ উপকৃত হবে, দেশের ইনকাম বাড়বে। ওটার জন্য ইনফ্রাস্ট্রাকচারগুলোকে সরকারকে দিতে হবে, সরকারকে দিতে হবে পলিসি, এবং সরকারকে অ্যাড্রেস করতে হবে আজকে। আজকে কিন্তু না করলে, কালকে করলে এটা টু লেট হয়ে যাবে। ফলে এই জায়গাটা যারা পলিসি মেকারস, তাদেরকে কিন্তু দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আগামীর পৃথিবী কি। আগামীর পৃথিবী কিন্তু কাগজে কলমে লেখার পৃথিবী না, আগামীর পৃথিবী হচ্ছে এআই বেসড। ফলে একাডেমি, পড়াশোনা, পলিসি এবং ইনফ্রাস্ট্রাকচার সবগুলো যাতে একসাথে বসে আজকেই অ্যাড্রেস করার জন্য রেডি হয়ে যায় যাতে সরকার। হুমায়ুন রশিদ, আপনি অনেকগুলো বিষয় অ্যাড্রেস করার কথা বলছেন। সেক্ষেত্রে যদি বলি, রপ্তানি আয়ের নতুন লক্ষ্য হিসাবে সরকার 2030 সালের মধ্যে $100 বিলিয়ন রপ্তানি আয়ের পরিকল্পনা করেছে। বর্তমান বাস্তবতায় বাংলাদেশের প্রেক্ষিতে আসলে 2030 সালে আমাদের $100 বিলিয়ন আয়ের স্বপ্ন কতটা পূরণ সম্ভব? 100%, শতভাগ সম্ভব। শতভাগ সম্ভব যদি যারা পলিসি মেকার ওনারা যেটা বোঝেন যে আমরা করব। আমি বছরে এই পার্সেন্টেজ হিসাবে গ্রোথ করব, 2030 সাল থেকে ব্যাক ক্যালকুলেট করলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কি করলে আমরা $100 বিলিয়ন রপ্তানি করতে পারি। কি করলে, সেটা হচ্ছে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে, আমাদের কারাপশন কমাতে হবে, আমাদের প্রত্যেকটা জিনিস যেখানেই আমরা আটকে যাব সেখানে জবাবদিহিতামূলক জিনিস আসতে হবে। পলিসি রিফরমেশনস, ইনফ্রাস্ট্রাকচার, বিদ্যুৎ জ্বালানি, একটা মারাত্মক সমস্যায় আমরা আছি বিদ্যুৎ এবং জ্বালানি নিয়ে। আগের চাইতে ভালো আছি জ্বালানি, বিদ্যুতে, কিন্তু এই শীতকালীন সময় পার হলেই আপনার আবার গরমকাল আসবে, তখন বিদ্যুৎ থাকবে না। তখন কি আমাদের ফ্যাক্টরিগুলো কিভাবে চলবে, এটাকে আজকে অ্যাড্রেস করতে হবে। সেই হিসাবে কিন্তু ব্যাক পার্টে এনার্জি সাপ্লাইটাকে স্টেবল করতে হবে। আজকেও এনার্জি সাপ্লাই কিন্তু স্টেবল না। আপনি $100 বিলিয়ন স্বপ্ন দেখছেন, এটা কিন্তু স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন পূরণের জন্য আপনাকে যে যে কাজ করার দরকার সে কাজগুলো সরকারের দায়িত্ব। সরকার যদি করতে পারে তাহলে $100 বিলিয়ন কিচ্ছু না। আমাদের ডাইভার্সিফিকেশনস দরকার, আমাদের ইনোভেশন দরকার। হোয়াট ইজ ডাইভার্সিফিকেশনস? আমরা আজকে আরএমজিতে আছি, লেদারে আছি, আমরা লাইট ইঞ্জিনিয়ারিংয়ে আছি। আপনি দেখেন ইঞ্জিনিয়ারিং, কেন লাইট ইঞ্জিনিয়ারিং থাকবে, কেন হেভি ইঞ্জিনিয়ারিংয়ে যাবে না? হেভি ইঞ্জিনিয়ারিংয়ে কোনো বেনিফিট দেওয়া নাই, লাইট ইঞ্জিনিয়ারিংয়ে বেনিফিট দেওয়া আছে। শিল্পনীতি, শিল্পনীতি একরকম, কাস্টমসের নীতি আর এক রকম। কেন এই বৈষম্য? এটা কি ওনারা নিজেরা বসে এটাকে অ্যাড্রেস করতে পারেন না, না চান না? দেশের উন্নতি কি উনি চান না? উনার যে উত্তরসূরি যারা আসবে তারা তো তাদেরকে, উনি যে চাকরি করেন সেই চাকরিটা যে পাবে এতে কোনো গ্যারান্টি নাই। উনাকে কোনো না কোনো ওনার ছেলে হয়তো এআই বেস চাকরিতে যেতে পারেন। ফলে ওনার দায়িত্ব, আসেন আমরা সবাই মিলে
আগামীকে অ্যাড্রেস করি একসাথে। এই যে আজকের যে এই বৈষম্য, আজকের যে মিসআন্ডারস্ট্যান্ডিং, আজকের যে মিসট্রাস্ট, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি আমরা বেরিয়ে আসতে পারি, আগামী বাংলাদেশ ভালো হবে, সুন্দর হবে। এবং আগামীর প্রজন্ম, এই যে জেনজি যাদের কথা আমরা বলি, তারা কিন্তু চেঞ্জ আনছে। আমাদেরকে এটা স্বীকার করে নিতে হবে। আমাদেরকে তাদেরকে রেসপেক্টফুলি, তাদের কনসেপ্ট, তাদের যে চেঞ্জ ম্যানেজমেন্ট, এটাকে আমাদের রেসপেক্টফুলি অ্যাড্রেস করতে হবে। করতে হলে ওই পুরনো যে সনাতনী যে সিস্টেম, সেই পাকিস্তান আমলের যে ইনফ্রাস্ট্রাকচার, ওইটাকে আমরা ফলো করলে হবে না। ফলে রিফরমেশনস প্রতিদিনের প্রয়োজন। আগামীকালকে কি পলিসি দরকার, সেটা আজকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। ওটা বোঝার মতন সক্ষমতা, ক্যাপাসিটি বিল্ডিং এর দরকার আছে। আমরা কিন্তু এখানে পিছিয়ে আছি। আমরা যেভাবে যে গতিতে আগাচ্ছি, এতে $100 বিলিয়ন আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনস দরকার, আমাদের পলিসি ডাইভার্সিফিকেশনস দরকার, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডাইভার্সিফিকেশনস দরকার, আমাদের কানেক্টিভিটি ডাইভার্সিফিকেশনস দরকার। আজকে ইন্ডিয়া বন্ধ হয়ে গেছে, রাস্তা রোড কেন বন্ধ হবে? শুধু ইন্ডিয়া কেন, আমাদের এই রোড কানেক্টিভিটি পৃথিবীর অন্যান্য দেশের সাথে কেন হবে না? আসিয়ানের সাথে কেন হবে না? আসিয়ান ইজ এ পটেনশিয়ালি ভেরি লার্জ মার্কেট, বাইং ক্যাপাসিটি আছে। এই আসিয়ান মার্কেটের সাথে আমাদের কেন কানেক্টিভিটি আমরা করতে পারবো না? আসিয়ান গ্রিডের সাথে আমরা কেন কানেক্টিভিটি করে আমাদের বিদ্যুৎ আরো রিলায়েবল করতে পারবো না? আমরা মিয়ানমারের সাথে কেন গ্যাসের কানেকশন, পাইপলাইন কানেকশন এস্টাবলিশ করতে পারবো না? এগুলো সবগুলো অ্যাড্রেস করতে হবে। করলে 2030 সালে আগেই, আমার বিশ্বাস যে আগেই আমরা $100 মিলিয়ন আমরা চলে যেতে পারবো। $100 বিলিয়ন, $100 বিলিয়ন আমরা রিচ করতে পারবো। হুমায়ুন রশিদ, দেখা যাচ্ছে যে এলসি খোলার বিষয়টা, এলসি ব্যাক টু ব্যাক এলসি, এই এলসি খোলার বিড়ম্বনা থেকে কিন্তু আমদানি রপ্তানিতে বেশ ধরনের ব্যাঘাত ঘটে। বিগত সময়ে বৈদেশিক মুদ্রার সংকটে এলসি খোলা এবং কাঁচামাল আমদানি বাধাগ্রস্ত হয়, অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠান সমস্যায় পড়েছেন। বর্তমান প্রেক্ষাপটে এই এলসি খোলার সহজকরণটা আসলে কি করে সম্ভব বলে আপনি মনে করেন? কিংবা এই যে বৈদেশিক মুদ্রার সংকট এই মুহূর্তে কেমন পরিস্থিতিতে আছে? আপনার এখানে দুটা, একটা হচ্ছে যে কন্ট্রাকচুয়াল প্রসেস, আর একটা হচ্ছে আপনার ফরেন কারেন্সি সাপোর্ট কিংবা ইয়াটা। আপনার ইন্টারন্যাশনালি একটা মেসেজ যাচ্ছে যে বাংলাদেশের ব্যাংকগুলোর কিন্তু, প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো বিশেষ করে চ্যালেঞ্জে আছে। ফলে কান্ট্রি রেটিং এর ব্যাপারে তারা ডি রেটিং করে দিচ্ছে। ফলে বাংলাদেশের যে এলসিগুলো যাচ্ছে, এই এলসিগুলোকেও তারা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। ফলে অ্যাড কনফার্মেশন অ্যাডিশনালি চাচ্ছে। এই কস্ট অফ অ্যাড কনফার্মেশন ইস, আপনি ভোক্তা যদি হন, আপনার উপরে এসে বর্তাবে। আমি ভোক্তা হলে আমার উপরে বর্তাবে। ফলে এই এলসি জিনিসটা কিন্তু ভেরি কলোনিয়াল। এই জিনিসটার এখন অন্যান্য দেশে এই ডকুমেন্টেশনটা করতে চায় না, কারণ ওই এত রিসোর্সেস তাদের কাছে নাই। না থাকে তারা কন্ট্রাকচুয়ালি চলে যায়। এর জন্য কোম্পানি রেটিং, কান্ট্রি রেটিং, এইগুলাকে কনসিডার করে নিয়ে তারা এই জাতীয় ব্যবসার কনসেপ্টে চলে যায়, যাতে কান্ট্রি রেটিংয়ে ভালো থাকে এবং যাদের কোম্পানি রেটিং ভালো থাকে তারা কন্ট্রাকচুয়ালি অ্যাকসেপ্টেবল পর্যায়ে চলে যেতে পারে। এখন আমাদের যে এলসিটা ভেরি কলোনিয়াল, টু মেনি ডকুমেন্টেশন দরকার, টু মেনি রিপোর্টিং দরকার। ব্যাংক এলসি দিলে ব্যাংক অ্যাড কনফার্মেশন দিতে পারে না। অ্যাড কনফার্মেশন কিনতে গেলে ইটস অ্যাডিশনাল কস্ট, ইন্স্যুরেন্স দিয়ে ওইভাবে প্রোটেক্টেড না। আপনার এই সিস্টেমগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসলে ভোক্তা পর্যায়ে কস্ট কমে আসবে। এটা একদিনের ব্যাপার না, ওটাকে লক্ষ্য রাখতে হবে। ওটা 2030 সালের ভিতরে যাতে আমরা আমাদের কান্ট্রি রেটিংটা বাড়াতে পারি। আমাদের কান্ট্রি রেটিংটা যদি ইমপ্রুভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে অ্যাড কনফার্মেশন কস্টটা আসবে না। এলসির যে আরেকটা কমপ্লিকেসি আছে, আমি আপনাকে বলি, এইচএস কোড, যেটা ভেরি ইন্টারেস্টিং থিং। এইচএস কোডটা হচ্ছে, এটা হচ্ছে হারমোনাইজ কোড আর কি। তো এই কোডটা কাস্টমস একভাবে ন্যারেট করে, চায়না কাস্টমস আবার আরেকভাবে ন্যারেট করে। আমাদের মেজর ইম্পোর্ট হয় চায়না থেকে। তো এই জায়গাটাতে কিন্তু কাস্টমসের এবং চায়না কাস্টমসের যে কোড আছে, এই কোডের ভিতর ডেভিয়েশনস যদি একটা ওয়ার্ডে, একটা অক্ষরে কিংবা একটা নাম্বারসে যদি পাওয়া যায়, কাস্টমসের যিনি ভারপ্রাপ্ত উনি আটকে দেন।
সম্প্রতি বলা হয়েছে প্রথম 4টা যদি ঠিক থাকে তাহলে গ্যারান্টি দিয়ে ছুটিয়ে নিয়ে যাওয়া যাবে। ইট কস্ট টাইম, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইট কস্ট মানি। তাহলে আমি কি পোর্ট ড্যামেজ দেব? আমি দেব না। আমি তখন কি অবৈধ নেগোশিয়েট করব না। ফলে আমার ব্যবসার যে কস্ট বেড়ে যাচ্ছে, এই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। শুধু এলসিটা একটা কমপ্লেক্স ইস্যুস না। অনেক ব্যাংক এলসি করছে, তারা তাদের কাউন্টার পার্টকে টাইমলি, যে একদিন একটা আপনার টাইম আছে, এই 5 দিনের ভিতরে পেমেন্ট করতেই হবে 5 ওয়ার্কিং ডেজের ভিতরে। কিন্তু এই 5 ওয়ার্কিং ডেজের ভিতরে অনেক ব্যাংক পেমেন্ট করতেছে না তার কাউন্টার পার্ট ব্যাংকে। না করাতে কিন্তু এই ব্যাংকগুলা কিন্তু আপনার ডিরেটিং হয়ে যাচ্ছে। নেক্সট টাইম এই ব্যাংকগুলোর এলসি বিদেশি ব্যাংক অ্যাকসেপ্ট করছে না। এটাও এলসিতে একটা বড় চ্যালেঞ্জ আছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হুমায়ুন রশিদ। আমরা আরো একটি বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি। কোথায় যাবেন না, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমরা আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা আমাদের আলোচনায় ফিরবো। হুমায়ুন রশিদ, আপনার কাছে এবার আসতে চাই বৈদেশিক শ্রম বাজার নিয়ে। আমাদের দেশের প্রেক্ষাপটে বৈদেশিক শ্রম বাজারের পরিস্থিতি কি বলে এখন এই কোন পর্যায়ে আছে আপনি মনে করেন? সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের বিষয়টি হয় দক্ষ ম্যান পাওয়ারের বিষয়টি আসে, যে দক্ষ শ্রমিক দেশের বাইরে আসলে খুব একটা যাওয়া হয় না, যার প্রতিফলন দেখা যায় যে সেই শ্রমিককে আবার ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়। এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করেন, আমাদের এই ব্যর্থতা কেন? ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর জায়গাতে প্রশ্ন করেছেন বিষয়টা নিয়ে। এক নম্বর হচ্ছে যে 2 রকম শ্রম বাজার আছে, একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্লু কালার। আপনি কোন কালারের কথা বলছেন আমি ঠিক জানি না। যদি হোয়াইট কালার জব বলেন, হোয়াইট কালার জবের জন্য ডিমেরিটস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা রেমিটেন্স খুব একটা যে পাঠায় তা কিন্তু না। তাহলে কারা পাঠায়? সেটা হচ্ছে ব্লু কালারের যারা জব করেন। ব্লু কালারের জবের বাজার কত বড় দেখতে হবে। আপনার পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিশেষ করে সাউথ ইন্ডিয়া থেকে প্রচুর লোক বিদেশে যায় কাজের জন্য। ওদের একটা বড় স্কিল আছে যে তাদের হচ্ছে ইংরেজি জানে। শ্রীলঙ্কানরা যায়, তারা ইংরেজি জানে। বাংলাদেশি লোক যায় মোস্টলি অল্প ইংরেজি জানে, ভাঙা ভাঙা, তারা ব্লু কালার জবে যায়। এবং যে কাজের জন্য যায় উনি জানেন না কি কাজ করতে হবে। ফর এক্সাম্পল মালয়েশিয়ান বাজারে যদি যায়, আর উনি এখানে বলেন যে উনি ওখানে একটা ফ্যাক্টরি সুপারভাইজার হিসাবে চাকরি পেয়েছেন। তো সুপারভাইজার হতে হলে উনাকে ফ্যাক্টরি অপারেশনস জানতে হবে, ফ্যাক্টরিতে অভিজ্ঞতা থাকতে হবে, অকুপেশনাল সেফটি সম্বন্ধে তার সম্যক জ্ঞান থাকতে হবে, প্রসেসটা তাকে জানতে হবে। ফলে এই কাজটা পাচ্ছে না। এই কাজটা পাচ্ছে কে? ভারতীয় একজন লোক কিংবা শ্রীলঙ্কান একজন লোক, বাংলাদেশি লোক পাচ্ছে না। বাংলাদেশি লোক ক্যারিয়ার হিসেবে, লোডার হিসেবে কাজ পাচ্ছেন। ওই ফ্যাক্টরিতে প্রচুর ফোর্কলিফট অপারেট হয়। ফোর্কলিফট অপারেটর কেন আমরা তৈরি করতে পারছি না? ফর একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট ওয়ান এক্সাম্পল। কনস্ট্রাকশন সাইটে ধরেন এক্সকেভেটর অপারেটরস, এই ফোর্কলিফট অপারেটর এবং এক্সকেভেটর অপারেটর বাংলাদেশের লোক কেন পাচ্ছে না কাজ? তারা কি চালাতে পারে না? পারে। তাদের কি শিক্ষা নাই? আছে, তবে তাদের সার্টিফিকেশনস নাই। সার্টিফিকেশনসটা কি? উনি যে চালাতে পারেন, একটা নিউট্রাল ইন্ডিপেন্ডেন্ট বডি একটা স্কুল সার্টিফাই করবে, একটা বোর্ড সার্টিফাই করবে। আমাদের দেশে যারা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে চাকরি করেন, কাজ করেন, ওনারা এখনো লেদ মেশিনের যুগে আছেন। লেদ মেশিন অপারেটর হিসেবে একজনেরও চাকরি ব্লু কালার মার্কেটে হয় নাই। ফলে কি হয়েছে? আপনি যদি আরব দেশে দেখেন, ক্লিনার হিসাবে এখন মেশিন চলে এসছে। আগে ঝাড়ু দিতে হতো, এখন আর ঝাড়ু দেয় না। এখন স্ট্রিট সুইপার মেশিন আসছে, যারা মেশিন চালাতে পারে। এটা আবার এআই চলে আসছে, অটোমেটিক্যালি অপারেটেড। ফলে জব মার্কেটটা ডাইভার্ট হবে। এই ব্লু কালারের জব মার্কেটও ডাইভার্ট হবে। ওটা কি আসবে সামনে ভবিষ্যৎ, ওটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং যারা শিক্ষা দানের সাথে জড়িত উনাদেরকে বিশেষ করে জানতে হবে। উনারা কজন সার্টিফাইড, উনারা কজন অসা সম্বন্ধে জানেন। অসা হচ্ছে অকুপেশনাল সেফটি, এটার ব্যাপারে আপনাকে সার্টিফাই হতে হবে এবং আপনার একটা ট্রেনিং থাকতে হবে যে আপনি কোন মেশিনটা কিভাবে কি আপনার গিয়ার পড়া দরকার এবং আপনি কিভাবে অপারেট করবেন।
তারপরে আপনি ওই মেশিনে হাত দিতে পারবেন। আপনি হাত দিতে হলে আপনাকে কি চেক করে নিয়ে আপনি মেশিনটাকে অপারেট করবেন, না হলে আপনি কিন্তু ইনোসেন্ট ওয়ার্কার আরো 10টাকে আঘাত করতে পারেন কিংবা ক্ষতিগ্রস্ত করতে পারেন মেশিন। আপনি যতক্ষণ না ওই এমপ্লয়ার কনভিন্সড হচ্ছে আপনার ডকুমেন্টেশন দেখে, ততক্ষণ আপনাকে কিন্তু কাজ দিচ্ছে না। না দিয়ে এটা ভারতীয় একজনকে দিচ্ছে কিংবা শ্রীলঙ্কার একজনকে দিচ্ছে, যার বেতন আমাদের দেশে এই ব্লু কালার লোকের চাইতে ডাবল, ফলে সেই রেমিটেন্সও পাঠাচ্ছে ডাবল। আমরা কিন্তু আমরা ওই ইন্টারনেট শেখানো, কম্পিউটার শেখানো, এই চাকরিটাতে আমরা খুব একটা পারবো না। বিজনেস আউটসোর্সিং এ ফিলিপিন্স অনেক বেশি আগে আছে, নার্সিং এ অনেক ফিলিপিন্স আগে আছে। এটা একদিনে হয় নাই, এটা কিন্তু একটা মাস্টার প্ল্যানের আন্ডারে তারা নিয়ে এসছে। তারা এখন প্রায় $48 বিলিয়ন মতন তাদের ফরেন কারেন্সি রেমিটেন্স আছে, কারণ তারা সবাই যেখানে ইংরেজি বলতে হয় তারা কাজ করে। কেয়ার গিভার হিসাবে, মেড হিসাবে, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিজে, আপনি নার্সিং এ, হসপিটালিটি ইন্ডাস্ট্রিজে সব ফিলিপিনোরা কাজ করে। আপনার বাংলাদেশিরা নাই পাইলো ওই 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 সেক্টরগুলোর জব, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিন্তু নিজেদেরকে গ্রো করতে পারবে, কিন্তু আমরা করতে পারি নাই। আমরা অনেক পিছিয়ে আছি। কেন পারছি না? কেন আমরা এই জায়গাটায় আমাদের প্রথমত আমাদের শিক্ষা আমাদের জন্য, এটার জন্য দায়ী। আমাদের রিয়েল টাইম এডুকেশনসটা নাই। আগামীতে আমাদের যে জব মার্কেট, জব অপরচুনিটিস হবে, সেই জিনিসটাকে আমাদের একাডেমিক্যালি আমরা অ্যাড্রেস করছি কতখানি, এটা কোয়েশ্চেনেবলস। আপনার ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রচুর হয়েছে বাংলাদেশে, সরকারিভাবেও হয়েছে, সুন্দর বিল্ডিং হয়েছে, থাকার জায়গা আছে, আপনার মেশিন আছে, কিন্তু এই মেশিনগুলা আমাদের কন্টেম্পোরারি আগামী ভবিষ্যতে চাকরি সৃষ্টি করতে পারবে? যে টিচার, যে শিক্ষক, উনি কতখানি অবগত আগামী শিক্ষার জন্য, আগামী জব মার্কেটের যে জব রিকোয়ারমেন্টস আছে সেটাকে অ্যাড্রেস করার জন্য? আমি ডাউটফুল। আমি আপনাকে সরাসরি বলতে পারি এবং বলতে চাই যে আজকে সরকারকে এই জায়গাটা অ্যাড্রেস করতেই হবে। ফিলিপিন্স যদি এগিয়ে যায়, যদি কেরালার মতন একটা রাজ্য, আমি অন্য একটা বিষয় আপনার কাছে আসতে চাই যে এসএমই খাতকে রপ্তানিমুখী করতে আসলে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনার রপ্তানিটা, আমাদের দেশের রপ্তানি পলিসিটাই টোটালটাই স্ট্রাকচার হয়েছে গার্মেন্টসকে উপর নির্ভর করে। ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু ওইভাবে এনকারেজড হয় নাই। আমাদের কিন্তু কোনো ইনসেন্টিভ দরকার নাই। গার্মেন্ট সেক্টরের জন্য কেন আমরা ইনসেন্টিভ দিব? কোনো ইনসেন্টিভের দরকার নাই। কি দিব? গার্মেন্টসটাকে মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটে আমি মার্কেটিং যদি করতে চাই, যদি প্রমোট করতে চাই, আমার একটা কস্ট আছে, সেই কস্টটা আমাকে দিক সরকার। আমাকে মেলায় যেতে হবে, আমার গুডস ট্রান্সপোর্ট করতে হবে। আপনার ইপিবি যে পরিমাণ টাকা দেয় সে টাকা দিয়ে হয় না। আপনার ইঞ্জিনিয়ারিং পণ্য আন্তর্জাতিক বাজারে আপনি যদি এটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে চান, সে দেশের ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং ল্যাবরেটরিতে আপনার টেস্ট করে এটাকে গ্রহণযোগ্য করতে হয়, টাইপ টেস্ট করাতে হয়, রুটিন টেস্ট করাতে হয়, বিভিন্ন টেস্ট করায় নিয়ে তারপর ওই বাজারের জন্য স্ট্যান্ডার্ডাইজ করতে হয়। এর কস্টটা সরকার যদি দেয়, তাহলে কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং খাতে যে পণ্যগুলো আসছে, কেবল বলেন, ট্রান্সফর্মার বলেন, সুইচ গিয়ার বলেন, মিটার এবং কন্ট্রোল প্যানেল বলেন, এই সবগুলো জিনিস বাংলাদেশ থেকে কিন্তু আন্তর্জাতিক বাজারে যাওয়ার মতো বাংলাদেশের এখন এই যোগ্যতা হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হুমায়ুন কবির, আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এবং আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।